আমরা নির্বাচন করতে পারবো কি পারবো না সন্দিহান ছিলাম। পরিচয় সমিতি জন্মের পর ইতিহাসে নেই যে এরকম একটা কাজ করতে পারে কেউ সমিতির সদস্য হয়ে। বিগত 10 মাসে সিনেমার জন্য দৃশ্যমান কিচ্ছু হয়নি। মানে এই জায়গায় বসা তো লোকটা কেন যে তাকেই সরাতে হবে, মানে নিজের বসতে হবে, এই ধরনের লোভী মানুষ যে জায়গায় আছে সে জায়গায় মানুষ কাজ করা করি। আন্দোলনের সময় আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের নাম বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, ইয়ে করছে। এই কারা শাহিন সুমনকে এত পছন্দ করে, মানে এটা একটা মানে এই ইয়েটা কি, এটা কি রহস্যটা কি? লাইট কোশ্চেন না। নিজেকে চিনুন, নো ইয়োর সেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের KHK ভিউ ফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। অনেক বাধা বিপত্তি, আন্দোলন, মানে মামলা হামলার হুমকি, এত কিছু পেরিয়ে ফাইনালি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো গত সপ্তাহে এবং আপনি সভাপতি হিসাবে আপনার পুরো প্যানেল সহ নির্বাচিত হলেন। কেমন লাগতেছে? অনুভূতি তো চমৎকার। হ্যাঁ। অনুভূতি চাইতে সবচেয়ে বড় কথা ছিল, বড় বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা নির্বাচন করতে পারবো কি পারবো না সন্দিহান ছিলাম। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছি যাতে নির্বাচনটা হয়, আমাদের গঠনতন্ত্র সমুন্নত থাকে। আর আমাদের পরিচয় সমিতির যারা সদস্যবৃন্দ আছেন, সম্মানিত সদস্য যারা আছেন, তাদের প্রত্যেকের তাগিদ ছিল, প্রাণের তাগিদ ছিল যে নির্বাচন যাতে হয়, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়, পাশাপাশি নির্বাচিত প্রতিনিধি যারা হবে তারাই সমিতিতে বসবে। একটা কুচক্রি মহল নির্বাচন না করেই একটা অ্যাডহক কমিটি বা বিভিন্ন ধরনের কমিটি তৈরি করে, এটা তো আসলে বাস মালিক সমিতির না, ট্রাক মালিক সমিতি না, ঘাট মালিক না, এটা পরিচালক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, একটা বুদ্ধিজীবী সংগঠন, আমি বলবো শিক্ষকদের সংগঠন। সেই সংগঠনকে একটা চক্র চাইছিল যে নিজেরা দখল করে চেয়ারে যার যার মতো বসে যাবে, তাদের যোগ্যতা থাক বা না থাক, বা জোর করেই তারা সংগঠন দখল করবে। যেটা আমাদের 40 বছরের অধিক সময় আমাদের সংগঠন, এই 40 বছর অধিক সময়কে স্পর্ধা মানে দেখাতে পারেনি যে এই ধরনের চিন্তা করতে পারে। সেই জায়গায় আজকে পট পরিবর্তনের কারণে কিছু মানে গুইফুর নেতার জন্মেছে যারা এই সমিতিকে কলুষিত করতে চেয়েছে। আমরা পরিচয় সমিতি সম্মানিত সকল সদস্য এটা প্রতিরোধ করেছে এবং নির্বাচনে মানে খুব প্রতিকূলতার মধ্যেও ভোট দিতে গেছে, অংশগ্রহণ করেছে এবং ভোট দিয়ে তাদের কমিটি নির্বাচিত করেছে। যাক, প্রথমেই কংগ্রেচুলেশন শাহিন ভাই। থ্যাংক ইউ। এটা আসলে কি এই শুভেচ্ছা নেওয়ার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি খিজিরহাত খানের কাছে। তার মতো একটা যোদ্ধা আমার সাথে ছিল এই লড়াইয়ে। খিজিরহাত খানের অনেক ভূমিকা, এটা আসলে বাইরের কেউ জান না, কিন্তু আমি ভিতর থেকে জানি। আমি নির্বাচনে প্রার্থী ছিলাম এবং সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। সাহসেরও দরকার থাকে, আমাকে মেরে ফেলা হবে, গ্রেপ্তার করা হবে, ইলেকশন দিন হামলা করা হবে, ইলেকশনের দিন কোর্ট থেকে মামলা এনে মানে নিষেধাজ্ঞা দেওয়া হবে, এরকম বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লড়াই করেছি। যেই লড়াইয়ে খিজিরহাত খানের মতো একটা বলিষ্ঠ ভাইকে আমি পেয়েছি সাথে, যেই সাহসে আমাকে উজ্জীবিত করেছে। না অবশ্যই, আমার কাছে মনে হয় এটা আমাদের সংগঠন, এই সংগঠনের আমাদের একটা কমিটি, নির্বাচিত কমিটি থাকবে না তাহলে সংগঠনটা চলবে কিভাবে? এই মুহূর্তে প্রযোজক সমিতি নাই, অন্যান্য যে সমিতিগুলো আছে ওগুলো এভাবে আর কি। আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে শাহিন ভাই, যে একজন পরিচালক যিনি একসময় আমাদের নির্বাচিত মহাসচিব ছিলেন এবং একবার না মনে হয় দুইবার, উনি মামলাটা করলেন যে নির্বাচন যাতে স্থগিত করা, এবং এবার এই নির্বাচনের প্রার্থীও ছিলেন। তো আমার কাছে এটা খুব কষ্ট লেগেছে এবং আমার সাথে যদি ওনার দেখা হয় আমি ওনাকে অবশ্যই সবার পক্ষ থেকে আমি এটা জিজ্ঞেস করবো এবং জোরালোভাবে জিজ্ঞেস করছি। না আমি এটা তো জিজ্ঞেস করবো, এটা আপনি এটা জেনে রাখেন। আমি এটা আমাদের দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য বলবো আমি, পরিচয় সমিতি জন্মের পর ইতিহাসে নেই যে এরকম একটা কাজ করতে পারে কেউ সমিতির সদস্য হয়ে, যে কাঠগড়া দাঁড় করানো সমিতিকে। এটা আসলে আমাদের কল্পনার অতীত ছিল, কিন্তু সেই কাজটা সে করেছে। একটা ঘৃণ্য কাজ আমি বলবো। যিনি মামলা করেছেন কিন্তু প্রার্থী এবং যাদেরকে নিয়ে ফেসিস্ট করে চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমাদের একজন মানে প্রার্থীকে বেশি টার্গেট করা হয়েছে।
যেটা আমার খুব শ্রদ্ধাভাজন গুজার ভাই, মুশফিকুর রহমান গুজার ভাই। উনি সাবেক মহাসচিব ছিলেন 2 বার, প্রেসিডেন্ট হয়েছেন 2 বার। তো উনি প্রার্থী, আমার এগেন্সে প্রার্থী ছিলেন। ওনাকে নিয়ে ফেসিস্ট বলা হয়েছে এবং আমাকেও তকমা লাগানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি বলবো যে এটা অপচেষ্টা। কারণ আমার সম্বন্ধে আমি জানি, আমি চ্যালেঞ্জ করেছি গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করে যারা আছে, যে কেউ একরত্তি যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো ধরনের আওয়ামী রাজনীতির সাথে শুধু শব্দের সাথে জড়িত, তাহলে আমার সমস্ত বিচার আমি মেনে নেবো, যে কোনো বিচার। আর আমি ছাত্রদল করতাম, ছাত্রদলের আমার সমৃদ্ধ ইতিহাস আছে। আমি থানা কমিটির প্রেসিডেন্ট ছিলাম একটা থানার, এবং আমার গুরু ছিলেন, রাজনৈতিক গুরু ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন সাহেব, যিনি পরীক্ষিত মহাসচিব, সংগ্রামী মহাসচিব, এবং উনি খন্দকার দেলোয়ার হোসেন সাহেব চিফ হুইপ ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। তার শিষ্য ছিলাম আমি, তার সাথে আমি রাজনীতি করেছি। এবং মানিকগঞ্জ জেলায়, আমি বলবো মানিকগঞ্জ জেলায় প্রতিটা থানায় আমার কর্মকাণ্ড সম্বন্ধে মোটামুটি সবার ধারণা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড আমি লড়াই সংগ্রাম করতে কখনো পিছপা হইনি। এবং আমি যেটা তৈরি করে এসেছি, টেলিভিশন মিডিয়ায় বলতে পারি, সমস্ত মিডিয়ায় বলতে পারি, এবং তারা এখনও জীবিত আছে। আমার শিষ্য সাবুদ ভাই ব্রাদার আছে, বন্ধুরা আছে, যারা এই মুহূর্তে বিএনপি রাজনীতি করছে। কারণ বয়সের তো অনেক সময় গেছে। বিএনপি বড় বড় পদে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক যারা আছে বিএনপির থানা কমিটির, তারা আমার ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার পরে, এই যমুনায় বলার পরে, ফেসবুকে দেওয়ার পরে অনেক কমেন্ট করছে, আমি কি ছিলাম না ছিলাম বলছে, এবং অকপটে বলছে যে ছাত্র দলের রাজনীতি, বিএনপি রাজনীতি প্রতিষ্ঠিত করেছে সে আমাদের সাথে নিয়ে। এটা আমার জন্য বড় প্রাপ্তি। আমি আসলে এত বছরে ফিল্মে ঢোকার পর কখনো এগুলি বলি নাই, রাজনৈতিক পরিচয় আমি দিতে চাই নাই, বলতেও চাই নাই, কারণ এটা থেকে আপনার মনে হয় না যে আমাদের পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সকল প্রকার রাজনীতি থেকে দূরে থাকা উচিত? রাজনীতি মুক্ত অবশ্যই থাকা উচিত। যার যার একটা রাজনীতি থাকতেই পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার, বাট সেটাকে যদি আমরা আমাদের সংগঠনের মধ্যে নিয়ে আসি, যেটা আমরা অতীতে ছিল না, কিন্তু কখনো এটা তো শুরু হয়েছে এইবার। এটা আমি খুব জোরালো ভাবে দেখলাম, এবং খুবই কষ্ট লেগেছে যখন আমরা শুনেছি যে আন্দোলনের সময় আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের নাম বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, ইয়ে করছে। তো ওই জিনিসগুলো আমাদেরকে খুব ব্যথিত করেছে, এবং আমি চাই না, এবং আমি আপনার কাছে এবং আপনার পুরো প্যানেলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, রাজনীতি থেকে যাতে আমরা মুক্ত থাকি। যার যার মতাদর্শ, আদর্শ, দলের প্রতি ভালোবাসা থাকুক, সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে না, এটা যাতে পরিচালক সমিতিতে না আসে। আমাদের কোনো দলীয় পরিচয় ছিল না অতীতে, কখনোই ছিল না। আমাদের এইখানে কিন্তু আওয়ামী লীগ আমলে বদুল্লাম খোকন সাহেব কিন্তু মহাসচিব ছিলেন, আমিও ছিলাম। আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত না, আমিও ছিলাম, কিন্তু থাকার সময়ও কিছু হয়নি, অতীতও হয়নি। এই প্রথম দেখলাম যে এটাকে হঠাৎ করে একটা তৈরি হলো যে এই ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন হচ্ছে না, হবে না, না দিবে না, এই জাতীয়। কিন্তু দিন শেষে আমাদের ভোটারে কিন্তু প্রেসিডেন্ট বলুক যাই বলুক, তারাই কিন্তু নির্ধারণ করছে কে থাকবে, কে থাকবে না। অভিযোগ আছে যে এফডিসির সমিতিগুলা এবং পরিচালক সমিতিও, আমরা আসলে পিকনিক করি, রোজার সময় ইফতার করি, নিজেরা পার্টি করি, কিন্তু আসলে আমরা কোনো গঠনমূলক কাজ করি না পরিচালকদের জন্য। আপনি 2 বারের মহাসচিব ছিলেন, এবার আপনি প্রেসিডেন্ট হয়েছেন প্রথমবারের মতো। পরিচালক সমিতি নিয়ে আপনার সাথে যারা আপনার প্যানেলের, আপনাদের প্ল্যানিংটা, ভিশনটা কি? ভিশন থাকে অনেক, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে প্রচুর। কারণ অর্থনৈতিকভাবে আমরা খুব একটা সচ্ছল না। আমরা যা কিছু করি, ফাইন্যান্সার জোগাড় করি, স্পন্সর জোগাড় করি, তারপর করি। আমাদের কিন্তু অর্জন আছে। গত টার্মে আমরা কিন্তু প্রথমবার চলচ্চিত্র পরিচালক সমিতি প্রথমবার আমরা একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করেছি, এবং এই অনুষ্ঠানটা সবাই উপভোগ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে। তো এখানে কিন্তু টেলিভিশন মিডিয়া এবং সিনেমার যারা আছেন, মোটামুটি নামি দামি তারকার মিলন মেলা ছিল, এবং আমাদের উপস্থিত ছিল ভালো, এবং আমরা জাঁকজমকপূর্ণভাবে একটা অনুষ্ঠান করতে পেরেছি। এটা দিয়ে শুরু করেছিলাম অ্যাওয়ার্ডের, এবং যে অ্যাওয়ার্ডগুলি আমরা প্রদান করেছি, সবচেয়ে বড় সফলতা এই জায়গায় যে আমাদের অ্যাওয়ার্ড কোনো বিতর্কের মুখে পড়েনি। আমরা চেয়েছি যে স্বচ্ছভাবে, সচেতনভাবে যে যোগ্য তাকে অ্যাওয়ার্ড প্রদান করতে। আমরা সেই ব্যাপারে শতভাগ সাকসেস হয়েছি। আমরা পুরস্কার যাদেরকে দিয়েছি, কেউ প্রশ্ন তুলতে পারেনি, আঙুল তুলতে পারেনি যে পুরস্কারটা অকারণ দেওয়া হচ্ছে, স্বজনপ্রীতি করা হচ্ছে। আমরা সেটা করিনি এবং সামনেও করবো না। পরিচালক সমিতি একটা স্ট্যান্ড নেবে, যেটা হচ্ছে যে যোগ্য তাকেই পুরস্কার দেওয়া হবে। 50-এর অধিক বাণিজ্যিক চলচ্চিত্র আপনি নির্মাণ করেছেন। নির্মাতা হিসেবে আপনার প্রাপ্তি আর আক্ষেপগুলা কি কি? প্রাপ্তি আসলে পুরোপুরি প্রাপ্তি যেটা বলে সেটা আমি এখনো পাইনি, কিন্তু একটা ব্যাপার আছে, আমি শুকরিয়া করি মহান রাব্বুল আলামিনের কাছে যে আমি আসলে অযোগ্য একটা মানুষ। আমি দিনে দিনে আস্তে আস্তে সবার কাছে, ভোট কেন্দ্রিক রাজনীতিতেও মানুষের কাছে যোগ্য হয়েছি। আর সিনেমা নির্মাণের দিক থেকে আমি অসংখ্য হিট সিনেমা দিয়েছি। আবার আমি সবচেয়ে মজা করে বলি, আমার কাছে কেউ ইন্টারভিউ দিতে আসলে সবাই ঘুরিয়ে ফিরে একটা প্রশ্ন করে শাকিব খানকে নিয়ে কটা ছবি।
সেটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমি শাকিব খানের মতো স্টারকে নিয়ে 22টা সিনেমা নির্মাণ করেছি, 22টা। যেটা সর্বাধিক। আক্ষেপ আছে অনেক, আমরা অনেক কিছু করতে চাই কিন্তু পারি না, আমাদের সীমাবদ্ধতার কারণে, আমাদের দৈন্যতার কারণে করতে পারি না। আবার কিছু বিষয় আছে, ভালো কাজ করতে গেলে মন্দ লোকের সংখ্যা বেড়ে যায় বাধা দেওয়ার জন্যে। যেমন আমি একটা প্রস্তাব বারবার পেয়েছিলাম, খিজির হাতের প্রস্তাব, সেটা হচ্ছে যে একটা চলচ্চিত্র সামিট করা। সাবমিট করা, আর একটা ডিস্ট্রিবিউশন, মানে এটা নিয়ে নাড়াচাড়া করেছি, আগানোর চেষ্টা করেছি। সহযোগিতা সেভাবে কারো পাওয়া যায়নি। বাট এই জিনিসগুলো করা কি খুব ডিফিকাল্ট আপনার মনে হয়? একটু ডিফিকাল্ট এই কারণে, কারণ আমাদের সবাইকে একীভূত করতে হবে, একত্রিত করতে হবে। একজন দুজন করলে হবে না, মানে সবার মানে চিন্তা চেতনা থাকতে হবে যে এই কাজটা আমাদের করতে হবে যে কোনো মূল্যে, চলচ্চিত্রের স্বার্থে। আসলে নিজের স্বার্থ আমরা বেশি দেখি তো, যার কারণে মানে অনেক আমরা কিছু যদি একটা ডিস্ট্রিবিউশন চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে করতে পারি, বাংলাদেশে কিন্তু ওইভাবে ডিস্ট্রিবিউশন কোম্পানি নাই। ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা অবশ্যই আমরা এইবার শতভাগ চেষ্টা করব ডিস্ট্রিবিউশন করার জন্য। সবাই মিলে তো একটা পরিবার, আমরা চলচ্চিত্র পরিবার, আমরা সেই জায়গায় যদি কাজ করে চলচ্চিত্রকে একটু আগাতে পারি, সেটা আমাদের জন্য হবে গর্বের। কারণ আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমি স্বর্ণালী সময়ের সিনেমা ডিরেক্টর, অসংখ্য হিট সুপারহিট সিনেমা, প্লাস হলো আমার ইন্ডাস্ট্রি দেখা যেত চতুর্দিকে শুটিং, আউটডোরে 5টা 7টা পার্টি। সেই জায়গায় আমরা একটা ভুতুরে নগরীতে আছি, মানে এফডিসি একদম পুরা একটা জীর্ণ শীর্ণ একটা জায়গা আছি। সেই জায়গাতে ঘুরে দাঁড়াতে হলে সকলের দাঁড়াতে হবে এই লড়াই, সকলের এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। ডিস্ট্রিবিউশন, সেমিনার, তারপরে আমাদের যে অ্যাওয়ার্ড, পিকনিক তো একটা হয়, পিকনিক কিন্তু একটা মানুষের, আমাদের পরিচালক সমিতির প্রাণের দাবি সবার, কারণ এটা অতীত থেকে হয়ে এসছে। এটা মিলন মেলা, পরিবারের সবাই যায়। ধরেন আপনার জেনারেশন বা আমাদের জেনারেশন, আমরা আসলে আমাদের ফিউচার জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি? চলচ্চিত্রের বাংলাদেশের এখন যে অবস্থা, ডিস্ট্রিবিউশনের বলেন বা সামগ্রিকভাবে আমাদের যে প্রবলেমগুলো আছে, আমরা কি রেখে যাচ্ছি ওদের জন্য? আমরা বলি তাহলে আসলে কি আমাদের রেখে যাওয়ার মতো তেমন কিছু নেই। সর্বপ্রথম দৃষ্টি দিতে হবে আমাদের সরকারের, যে সরকারই থাক, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া একটা বঙ্গুর ইন্ডাস্ট্রিকে কখনোই টেনে তোলা যাবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের সিনেমা হলের সমস্যা, প্রদর্শন। আমরা একটা সিনেমা তৈরি করলাম, চালাবো কোথায়? প্রথম সংকট। হাতে গোনা কয়েকটা সিনেমা হল আছে, সিনেপ্লেক্স আছে, তো সেগুলিতে সিনেমা চালিয়ে আসলে লগ্নি করক লগ্নি ফেরত পাবে না। আর আমাদের একটা জিনিস আছে, আমাদের একটা প্র্যাকটিস আছে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ সিনেমা দেখতো, তারা আসলে 30 40 50 টাকা টিকিটে সিনেমা দেখতো, এবং সেই সিনেমা হলে ঢুকতে গেলে তাদের কোনো বাধা তৈরি হতো না মানসিকভাবে। কাচের দেয়াল নেই, গ্লাস সিস্টেম নেই, লিফট নেই, এই নেই সেই নেই। এখন একটা শ্রমজীবী মানুষ কিন্তু, যারা আমাদের খেটে খাওয়া মানুষ বলবো, তারা তো সিনেপ্লেক্সের ভাবে যেতে পারছে না, তার সাহস পায় না। টাকার বিষয় না, শুধু ঢুকার বেলায় যে ঢুকতে হবে, এই করতে হবে, এইভাবে টিকিটটা কাটতে হবে, এটা একটা মানসিকভাবে একটা তারা একটা দৈন্যতায় ভুগে। এটা একটা সমস্যা। আমাদের উচিত যে আমাদের সিনেপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন থাকবে, যেখানে সুলভ মূল্যে টিকিট কাটতে পারবে, 60 70 80 100-র মধ্যে টিকিট থাকবে, তাহলে কিন্তু তাদের প্র্যাকটিসটা হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে সিনেমা হলগুলি আছে সেগুলি সংস্কার তো করেই না, কিছু তো করেই না, শুধুমাত্র ঈদ কেন্দ্রিক, উৎসব কেন্দ্রিক সিনেমা রিলিজ করে, প্রচুর টাকা পয়সা কামাই করে সারা বছর, আর কোনো খবর নাই। একটা লাইট কোয়েশ্চেন করি, নায়িকারা শাহিন সুমনকে এত পছন্দ করে কেন? মানে এটা 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 একটা, মানে এই ইয়েটা কি, এটা কি রহস্যটা কি? এটা লাইট কোশ্চেন না, এটা লাইট কোশ্চেন, লাইট, একদমই লাইট। সবচেয়ে হার্ড কোশ্চেন এগুলো এটাই। মানে প্রচুর বদনাম আছে। বদনাম এই কারণে বলবো যে আমি মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান দিই, প্রাপ্য সম্মান দিই, যার যার প্রাপ্য সম্মানটা দিই। সেক্ষেত্রে দেখা গেল সেক্ষেত্রে আমি নারী পুরুষ মানে ভাগ করি না। আমার সাথে কোয়ার্টিস্ট যারা কাজ করে, নায়ক নায়িকা, প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক। আমাদের একটা রাউন্ড আছে, ওটা নাম হচ্ছে 7.62 রাউন্ড। এখানে আমি আপনাকে 7টা শব্দ বলবো, আপনি শব্দটা শুনে আপনার মাথায় এটার উত্তর যেতেই আসে, একটা শব্দও দিতে পারেন, একটা লাইনও দিতে পারেন। শুরু করি। সিনেমা আমার প্রাণের জায়গা। পরিচালক সমিতি, এটা আমি ওন করি অল টাইম। নায়িকা, ভালোবাসার মানুষেরা পরিবার, সবার আগে। 2024 জুলাই গণ অভ্যুত্থান, এই মুক্তির স্বাদ অনন্য। দেশপ্রেম, আমি তো সবসময় মুক্তিযোদ্ধা। বাংলাদেশ, এখানে বুকের মধ্যেই বাংলাদেশ, আমার পুরা বুকের যে আবার যা কিছু আছে এটাই বাংলাদেশ। যদিও এটা তথাকথিত আমার শো, বাট এই জায়গায়, এই পর্যায়ে এসে আপনি আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। এটা হচ্ছে না, খিজিয়াত খান কোশ্চেন না, আমি বলবো খিজিয়াত খান আমার একটা এমন ভালোবাসার মানুষ, সে প্রমাণও করেছে আমাকে কতটা ভালোবাসে, আমিও প্রমাণ করতে প্রস্তুত সবসময় না। যে খিজিয়াত খান আমার মানে এইখানে বাস করে। খিজিয়াত খানের কর্ম, আচার, ব্যবহার, ভদ্রতা, এটা পারিবারিক একটা বিষয়, কিন্তু এগুলি পরিবার থেকে আসে, এবং একটা আচার আচরণে বোঝা যায় সে কোথা থেকে আসছে।
খিজিরাত খান যে কোন জায়গাতে আসছে সেটা তার আচার আচরণে বোঝা যায়। সিনেমার লোক জানে সবাই যে খিজিরাত খান Thank you. কোন ধরনের মানুষ, এবং যার কারণে আমাদের জাকির রাজু ভাই আছে খুবই প্রশংসা করে। উনি উল্লেখযোগ্য মানে ছবি বানিয়েছেন এবং সফল একজন নির্মাতা, খুবই। এবং মানে সুন্দর পরিচ্ছন্ন ছবির নির্মাতা, এবং আমি তার ভাবশিষ্য। উনি খিজিরাত খানের নাম প্রায়ই বলে যে না ও একটু অন্যরকম, ভালো কিছু এসে। এই ভালো কিছু আসলে অব্যাহত থাকে। আমার কথা একটাই, আমাদের জীবন তো একটাই জীবন, আমরা আছি আজকে আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু আমাদের কাজগুলি থাকবে। আমি হয়তো এই ধরনের সিনেমা তৈরি করতে পারি না, কিন্তু পারি নাই, না, করি আপনারও নাই, তো social ছবি সুযোগ আছে, হয় নাই, কিন্তু আমি আপনার- সামাজিক ছবি, অসংখ্য সামাজিক ছবি বানিয়েছি, দর্শক দ্বন্দ্বিত সিনেমা বানিয়েছি, কিন্তু এই মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা আমার বা কিন্তু একটা আন্দোলন- খুব ইচ্ছা আছে যে আপনি একটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা সিনেমা বানান। এটা আমার একটা আপনার কাছে আমার এই কথা আমি আগেও আপনাকে আমি বলছি। কিন্তু এই সিনেমা বানলে অনেক ভালো আনতে পারবো, কারণ কি আমার ভিতরে খুব দাঁড়া দেয় হ্যাঁ, বিষয়গুলি। কারণ আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্যিক ছবি বানানোর জন্য বাণিজ্যিক মানে আপনার তো ট্র্যাকটা পুরাই বাণিজ্যিক। So আমার মনে হয় যে আপনার একটা ছবি হলেও মুক্তিযুদ্ধ নিয়ে বানানো উচিত। এটা একটা রিকোয়েস্ট আমার থাকবে। আমি সিনেমা হলে গিয়ে খুব কষ্ট পাই এখন, জাতীয় পতাকা উত্তোলনের সময় যখন পর্দায় ভাসে অনেকে সিটে বসে থাকে, আমার খুব কষ্ট লাগে যে অন্তত এইটুক সম্মান তো পতাকার প্রতি দেখানো উচিত। আমরা এই পতাকার সম্মান দিতে মানে ভুলে যাচ্ছি, অবমাননা করছি, অপমান করছি। এটা তো ঠিক না। সঙ্গীতকে এটা নিয়ে আমাদের অনেক ধরনের মনে প্রশ্ন তো এগুলি তো আসলেই না, আমরা এগুলিতে বের হতে হবে, জাতিকে বোঝাতে হবে, বলতে হবে, জানাতে হবে। আগামী প্রজন্ম আসলে অনেক কিছু জানে না, আর আমরাও আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে সেভাবে তাদের দেখাইও না, বুঝাইও না, শোনাই না, বা এই ইতিহাস সম্বন্ধে কিছুই জানাই না তাদের ঠিক মতো। অন্ধকারে রাখা হচ্ছে ইতিহাস, অন্ধকার থেকে আলো টানতে হবে সব কিছু। আমাদের দেশ কীভাবে আসলে একটা পতাকা কীভাবে পেলাম, এদেশের মানুষ কী করেছে না করেছে, তাদের অবদান, আত্মদান, আহাজারি, কান্না, কষ্ট। আজকে পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা আছে, পঙ্গু মুক্তিযোদ্ধা আছে, আজকে পর্যন্ত অনেক বয়স্ক মুক্তিযোদ্ধা আছে, তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানানো উচিত আমাদের। বাংলাদেশের এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পর জাতীয় পরামর্শক চলচ্চিত্র জাতীয় পরামর্শক কমিটিতে আপনি আছেন। এখন যেহেতু আপনি আমাদের সভাপতি হয়েছেন, আপনি সার্টিফিকেশন বোর্ডে যাবেন, আরও অনেকগুলো কমিটিতে আপনি যাবেন, যেতে হবে আপনাকে, সম্ভাবনা। পদাধিকার বলে। আপনাকে যদি বাংলাদেশের তথ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হতো, আমি এই কারণে বলছি বিকজ বিগত 10 মাসে সিনেমার জন্য দৃশ্যমান কিচ্ছু হয়নি। এটা আমার বলতে এক বিন্দু লজ্জা নাই, আমার এটা বরঞ্চ খুব কষ্টের জায়গা যে এখন পর্যন্ত 10 মাসে সিনেমার জন্য কিছুই হয় নাই। মিটিং হয়েছে, কমিটি হয়েছে, বাট আসলে দিন শেষে ওই আমি লিখছিলাম ঘোড়ার আন্ডাটা হয়েছে। আই এম সরি, ইট ইজ হাউ ইট ইজ। ঠিক আছে। আপনাকে যদি তথ্য উপদেষ্টা বানায় দেওয়া হয়, আপনি 3টা কাজ করবেন। এই 3টা কাজ কি হইতে পারে চলচ্চিত্রের জন্য? আমি যদি তথ্য উপদেষ্টা হই, মানে এটা কথার কথা, তো সেক্ষেত্রে আমি বলবো, আমি যেহেতু সিনেমার লোক, সিনেমা থেকে যাচ্ছি, তাহলে মানে তথ্য মন্ত্রণালয়ে অনেক কাজ থাকে, অনেক না, আমি সিনেমার জন্য বলছি, একদম আমি যদি সিনেমা, আমার প্রথম দরকার সিনেপ্লেক্সের জন্য সারা দেশে তৈরি করা একটা প্রদর্শনীর জন্য যোগ্য জায়গাগুলোকে জায়গা আছে, অনেক জায়গা আছে, হ্যাঁ। অনেক জায়গা আছে, সরকারি জায়গা লিজ নিয়ে পাবলিকে দিয়ে সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন তৈরি করা। আর দ্বিতীয়ত মানে কবিরপুর আমাদের একটা সম্পদ আছে, কিন্তু বিশাল সম্পদ, অনেক বড় একটা জায়গা পড়ে আছে, আর সেখানে যে স্থাপনাগুলি আছে এগুলি প্ল্যানিং মাফিক না। যারা ছিলেন আমলারা লুটতরাজ করেছে, লুটেরা ছিলেন তারা তাদের মতো করে চেয়ারম্যান বাড়ি, তাদের মতো করে থাকার বড় বিল্ডিং, মানে কোনো প্ল্যানিং নাই, কোনো ধরনের যে সুযোগ সুবিধা শুটিং করার জন্য কাজে ফিল্ম সিটির আদলে কিছু কোনো আদল নাই। তো আমি চাই যে এটা করতে গেলে কি করতে হবে, সিনেমা সংশ্লিষ্ট লোক, ডিরেক্টর লাগবে, আর্ট ডিরেক্টর লাগবে, গল্পকার লাগবে, আর্কিটেক্ট লাগবে, সবাইকে নিয়ে একটা কমিটি করে গিয়ে ওই জায়গা স্থাপনা, একটা পুরো ওই জায়গার মধ্যে ট্রেন লাইন থেকে আরম্ভ করে বিমানবন্দর থেকে আরম্ভ ছোটোখাটো সব কিছু দেখানো সম্ভব। বাস স্ট্যান্ড, বাজার, চেয়ারম্যান বাড়ি, গরিব বাড়ি, মাস্টার বাড়ি, বড় লোকের বাড়ি, এবং 4টা যদি সেট থাকে, সেট মানে থাকে ফ্লোর, ওইখানে সেট নির্মাণ থাকে, যদি মানে ইনডোরের কাজগুলি করার জন্য বেডরুম, তারপর ড্রয়িং রুম, ডাইনিং রুম, এগুলো তৈরি করা থাকে, ফুল টাইম তৈরি থাকবে, প্যাকেজ একটা সিনেমা নিয়ে যাবে, ওইখানে এডিটিং থেকে সব কিছু থাকবে। একটা পার্টি যাবে শুটিং করবে, পাশাপাশি এডিট করবে, সব কিছু করবে, বের হওয়ার সময় একটা পূর্ণাঙ্গ সিনেমা নিয়ে বের হতে পারে। মিউজিকটা না করলাম, ঠিক আছে, একটা ছবি এডিট করে কমপ্লিট করে নিয়ে আসলাম, ওই ক্ষেত্রটা তৈরি করতে হবে। আর
3 নাম্বার হচ্ছে এই যে অনুদান দিই, অনুদান আমরা আসলে এটা অনুদান হয় এটা এক ধরনের রাষ্ট্রীয় একটা দুর্নীতি আমি বলবো। আমি অতীতের কথা বলছি। সেটা এবার কেমন? এটা এখনো ডিক্লেয়ার করা না, এবারটা না। সেটা কেমন? দলীয় লোকজনকে দেওয়া হচ্ছে, যারা সিনেমা সম্বন্ধ জান না, তাদেরকে সে অনুদান দেওয়া হচ্ছে। তারা কখনোই সিনেমা শিল্পের সাথে জড়িত ছিল না, শুধুমাত্র দলীয় তকমার কারণে, দলীয় লোক বলে অকাতরে আমাদের নিজস্ব টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের নিজের টাকা, মানে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ কোনো সিনেমা ঠিকমতো আসেওনি। একটি সিনেমা নিয়ে কথা বলতে পারবো না যে এই সিনেমাটা উল্লেখযোগ্য সিনেমা, অনুদানের টাকা নির্মিত সিনেমা, একটা ভালো সিনেমা। সেই ছবিগুলি কেউ নির্মাণ করেছে, কেউ করেনি, কোনো রকম দায় সারা গোছে নির্মাণ করেছে, 50 লাখ পেলে 25 লাখ খরচ করেছে। পাশাপাশি আমরা সবসময় চেয়েছি যে সেই সিনেমা হোক যারা আপামর জনগণ সিনেমার দেখবে হলে, বাণিজ্যিক ছবি। সারা দেশের সিনেমা হলে চলবে সিনেমা। তারা একটা হলে কোনো রকম প্রিমিয়ার শো করলো বা টেলিভিশন প্রিমিয়ার শো করলো, করার পর এই সিনেমার কোনো খবর নেই, সারা দেশবাসী কেউ দেখে না, সেই ছবি 8টা 10টা 12টা পুরস্কার নিয়ে যায়। পুরস্কার কোত্থেকে দিল, কেন দিল, কেউ দেখলো না, এই দেশের জনগণ জানলোই না এই সিনেমাটা ভালো, প্রদর্শিত হল না কোনো সিনেমা হলে, সেই সিনেমা পুরস্কার নিয়ে যাচ্ছিল। এগুলি থেকে মুক্ত থাকার জন্য যা যা করার দরকার সেটা আমি করতাম। আশা করি বর্তমান তথ্য উপদেষ্টা এবং ভবিষ্যতে যারা তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রী হিসেবে আসবেন, তারা আপনার এই যে আপনি যেগুলো বলেছেন সেগুলো থেকে তারা কিছু আইডিয়া নিতে পারবেন। আমি জানি না তারা কেন চলচ্চিত্রের ব্যাপার আসলে তারা শুধু মিটিং আর সিটিংয়েই সব কিছু শেষ করে দেন, এরপর আর কিছুই হয় না। আসলে আমি বলি, আমলাতান্ত্রিক বিষয় তো, আমাদের যে প্রেম আছে সিনেমার প্রতি, আমাদের এই ইন্ডাস্ট্রির প্রতি, তাদের কিন্তু আসলে সেই প্রেমটা নাই, থাকার কথাও না। তারা কিন্তু সিনেমার এই বিষয়গুলি নিয়ে মানে গলিতে ঘুরে না, তারা জাস্ট আসে, আমলাতান্ত্রিক ইয়েতে বসে, আমলাতান্ত্রিক নিয়মে কাজ করে, এমডি পাঠানো হয়, যেটা নিয়মতান্ত্রিকভাবে আসে যায়, কাজ করে, তাদের বেতন ভাতা যা আছে সব কিছু ঠিকঠাক থাকে। আমাদের কি হলো না হলো, মানে কি হবে না হবে, তাতে তাদের কিছু যায় আসে না। চলচ্চিত্র মানে আমাদের ভালোবাসার লোক লাগবে এখানে, চলচ্চিত্র সম্বন্ধে জানে, চলচ্চিত্রকে ভালোবাসে, এই ধরনের লোক লাগবে। এই যে আমাদের একজন এমডি বর্তমানে আছেন, আমাদের চলচ্চিত্র পরিষদ সমিতি সম্মানিত সদস্য, তাকে নিয়েও তো লড়াই, আন্দোলন সংগ্রাম হলো। আমাদের একটা মানুষ গেছে, আমরা নিজেদের দাবি তার কাছে উত্থাপন করতে পারবো, যখন তখন যেতে পারবো, যে কোনো ক্রাইসিস নিয়ে আলাপ করতে পারবো। সেই জায়গায়ও দেখা গেছে একটা চক্র, তাকে সরাতে হবে, হটাতে হবে, 72 ঘন্টা আলটিমেটাম দেয়, মানববন্ধন করে। তাদের লাভটা কি? এত লোভ কেন তাদের? মানে এই জায়গায় বসা এত লোভটা কেন যে তাকেই সরাতে হবে, মানে নিজে বসতে হবে? এই ধরনের লোভী মানুষ যে জায়গায় আছে সে জায়গায় তো মানুষের কাজ করা কঠিন। কিন্তু আমি সাধুবাদ জানাই এই এফডিসির, সমগ্র এফডিসির 2-4-10 জন মানুষ বাদে সবাই এই ব্যাপারটাকে সাপোর্ট দিয়েছে। মাসুমা রহমান তানি আমাদের মেম্বার, আমাদের পরিচয় সমিতি সাপোর্ট দিয়েছি, আমরা সবাই সাপোর্ট দিয়েছি, মানে সম্মানিত এমডি মহোদয় আমাদের জন্য কাজ করবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এবং আমি দেখেছি যে যে কোনো লোক যেতে পারে, কথা বলতে পারে, এবং সে যেই স্বপ্নগুলি দেখছে আগামীতে চলচ্চিত্র কিনে, এবং সে যেহেতু স্বপ্নবাদ ছিল, চলচ্চিত্রের মানুষ ছিল, সুতরাং সেই স্বপ্নের দিকে হাঁটতে পারবে। সহযোগিতা লাগবে সবার, পাশে দাঁড়াতে হবে সবার। আমি আমাদের আজকের শোটা শেষ করব আপনার কাছে একটা রিকোয়েস্ট রেখে, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হতে এখনো 60,000 টাকা না আমাদের? না, এটা বেরি করে 60,000 টাকা, কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের সিডাবের মেম্বার আছে, যারা সহকারী পরিচালক সমিতি, তাদের জন্য আছে। তারপরে ডিরেক্টর গিল্ড আছে, এরকম আছে। তারপরে মানে কোনো নামি দামি লেখক, তো বুদ্ধিজীবী থাকে না, অনেক সেক্টর আছে। তো এটা আসলে ওইভাবে না, যেভাবে ফলো করা হয়, যেভাবে বলা হয়, মানে এটা নিয়ে যেই একটা বাজারে একটা পক্ষ আছে যে আমরা, আমার কাছে মনে হয় যে এটাকে যদি আমরা একটা সহনীয় জায়গায় নিয়ে আসতে পারি, যে অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা এখন আসতেছে যারা পরিচালক সমিতির সদস্য। আমরা কিন্তু আমি বলি, হয়তো তথ্য যায় না, তথ্য সবসময় সবার কাছে পৌঁছায় না। আমরা কিন্তু প্রত্যেকটা যে যারা পাস করে আসছে বিভিন্ন থেকে, ইউনিভার্সিটি থেকে, এই ফিল্মের উপর, তাদেরকে আমরা অনেক ডিসকাউন্টে দিই। আমাদের পরিচয় সমিতি স্টাফ আছে 5 জন, মেম্বার আছে অনেক, আসে বসে চা খায়, বিনা, আমাদের খরচ আছে, আমাদের অনেক প্রচুর স্টাফ বেতন আছে 1.5 লাখ টাকার উপরে। এই টাকাগুলি মানে ইনকাম করার কোনো সোর্স নাই, কিন্তু আমাদের যারা সদস্য হয় তারা যে ডোনেশনটা দেয় সেটা দিয়েই সমিতি চলে। তো সমিতির অন্য কোনো আয় নেই, কিছু নেই। আমরা এই টাকা দিয়ে কিন্তু চিকিৎসা ভাতা দিই, শিক্ষা ভাতা দিই। ও আরেকটা বিষয় আছে যে আমাদের এমডির সাথে কিন্তু আমরা ছিলাম একসাথে, সেন্ট্রাল সার্ভার, এটা অবশ্যই আমাদের দাবি আদায় করতে হবে। এগুলি হলে আর আমাদের ডিস্ট্রিবিউশন থাকলে, আমরা আমাদের মতো যদি ডিস্ট্রিবিউশন সাজাতে পারি, সিনেমা রিলিজের ব্যাপারে আমরা তৎপর হতে পারি,
একটা ইনকাম, বড় রকম ইনকাম তো অবশ্যই সমিতি করতে পারবে। শাহিন ভাই, অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি এবং আপনার জন্য এবং আপনার প্যানেলের জন্য শুভকামনা। যে সামনের দিনগুলোতে আমরা পরিচালক সমিতিকে আসলে অন্যভাবে দেখতে চাই, কার্যকরীভাবে দেখতে চাই। দয়া করে আমি যে ফিল্ম সামিটের কথা বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, ওটা নিয়ে ভাববেন। আমরা যাতে আসলে এফডিসিতে সারা বাংলাদেশের সবাইকে এনে একটা ফিল্ম সামিট করতে পারি। এফডিসিতে আপনার জীবনটা কাটিয়ে দিয়েছেন, আপনি এটার সমস্যাগুলোও জানেন, সমাধানগুলোও জানেন। সো এই প্রজন্ম এবং সে প্রজন্ম দুইটাকে কানেক্ট করে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতিকে আপনি সামনে এগিয়ে নিয়ে যাবেন, এই শুভকামনা থাকলো, ভালোবাসা থাকলো। পাশে ছিলাম, পাশে আছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলো, এখানে এসে ভালো লাগলো, অনেকগুলি কথা বলতে পারলাম। কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। সহজ সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়।